নমস্কার, আমি মৌমিতা। আমার কবিতা পাঠ চ্যানেলে আমার সকল শ্রোতা বন্ধু এবং দর্শক বন্ধুকে আন্তরিক শুভকামনা জানিয়ে আজকের গল্প পাঠ শুরু করছি। আজ আমি আপনাদেরকে পড়ে শোনাব সমরেশ মজুমদারের লেখা একটি সম্পূর্ণ ভিন্ন স্বাদের বেশ সুন্দর ছোট গল্প। গল্পের নাম ম্লান অম্লান। শুনতে থাকুন আজকের গল্প ম্লান অম্লান। নিরাপদ বসুকে এই কাহিনীর নায়ক বলা যাবে না, অথচ যা কিছু ঝামেলা ওকে নিয়ে। নিরাপদ অবশ্য ঝামেলা বলে স্বীকার করে না, সে যথেষ্ট ঝামেলা এড়ানো ভদ্রলোক। ও স্ত্রী হৈমন্তী যদিও এই স্বভাবটার জন্যে ওকে ব্যক্তিত্বহীন মানুষ বলে মনে করে। নিরাপদ এসব শুনলে দুঃখ পায়, কিন্তু ইদানিং স্ত্রীর কথাবার্তা সে উপেক্ষা করতে শিখে গেছে। নিরাপদ একজন সরকারি চাকুরে, বিশ্ববিদ্যালয়ের পড়ুয়া হিসেবে ভালো ফল করেছিল, চাকরিতে ফাঁকি দেয়নি, তাই 50 বছরেই যতটা উপরতলায় ওঠা সম্ভব উঠেছে। হৈমন্তী খুব গোছানো মেয়ে, স্বামীর যায় তাতেই সে সংসারটাকে সুন্দর করে সাজিয়েছে। চাহিদা তো অনেকই থাকে, কিন্তু সেটা পাওয়া যাচ্ছে না বলে দিনরাত অশান্তি সে করে না। 40-এর এপাশে এসেও হৈমন্তী এখনো আকর্ষণীয়, যাকে বলে সুন্দরী ঠিক তাই। আর এখানেই তার যা কিছু কষ্ট। নিরাপদ 50-এই কেমন বুড়ো বুড়ো হয়ে গিয়েছে, অফিস আর বাড়ি ছাড়া কিছুতেই উৎসাহ নেই। সুন্দরী স্ত্রী যে তাকে তেমন আকর্ষণ করে আর আজকাল বোঝা যায় না। হৈমন্তী নিরাপদের মেয়ের নাম অদিতি, বয়স 18-19-এর মাঝামাঝি, লম্বা, দারুণ দেখতে, ফার্স্ট ইয়ারে পড়ছে। পাড়ার ছেলেদের জ্বালায় হৈমন্তীর রাত্রের ঘুম নেই। টেলিফোন বাজলেই অদিতিকে কেউ না কেউ ডাকবে। লেটার বক্সে প্রেমপত্রের বন্যা বয়ে যায়। ভরসা এই মেয়েটা এসব পাত্তা দেয় না। হৈমন্তীর রাগ, নিরাপদ একটুও চিন্তিত নয় মেয়ের ব্যাপারে। কখনো কোনো উটকো ছেলের সঙ্গে মজে গেলে সারা জীবনই কপাল চাপড়াতে হবে। সারা সময় মেয়েকে সেই কথা শোনায় হৈমন্তী। এই নিরাপদকে অফিসের কাজে একবার দিল্লিতে যেতে হয়েছিল। দিল্লিতে হৈমন্তীর দিদি থাকেন, কোনো অসুবিধা হয়নি। ফেরার সময় কালকার টিকিট পাওয়া গেল না। সেকেন্ড ক্লাস স্লিপারে সে বেশি স্বচ্ছন্দ। ভাইরা ভাই রাজধানী চেয়ার কারের টিকিট ম্যানেজ করে দিল। বড়লোকই পরিবেশ একদম সহ্য হয় না নিরাপদের। এয়ার কন্ডিশন মানে সেই রকম ব্যাপারই মনে হয়েছিল তার, কিন্তু সিটে বসে দেখল তার মতো পোশাক ও চেহারার অনেক যাত্রী যাচ্ছে। সে সাইড ব্যাগ থেকে আগাথা ক্রিস্টির একটা বই বের করে চোখ রাখল হেলানো চেয়ারে মাথা রেখে। আগাথা ক্রিস্টি ওর খুব প্রিয় লেখিকা। গাড়ি চলল। ভিতর থেকে গতি বোঝবার উপায় নেই, ধুলো নেই। নিরাপদের ভালো লাগলো। এই সময় বিয়ারা গোছের একটি লোক এসে সামনে দাঁড়িয়ে সেলাম করল। চমকে উঠে বসল নিরাপদ। তারপর লোকটিকে লক্ষ্য করে বুঝল সেলামটা তার পাশে বসা যাত্রীর জন্য। মিয়ারা খুব বিনয়ের সঙ্গে জিজ্ঞাসা করল, সাব কফি চাইয়ে? কফি হলে মন্দ হয় না। ঠিক হ্যাঁ সাব। মেয়ারা চলে গেল। নিরাপদ অবাক। কম্পার্টমেন্টের কাউকে এই প্রশ্ন করেনি বেয়ারা। এই লোকটি কি এমন তালেবর যে তাকেই খাতির করতে হবে? কিন্তু প্রশ্ন মনে এলো, মুখে কিছুই বলল না নিরাপদ। সেটা তার স্বভাবে নেই। নিজেকেই বোঝালো নিশ্চয়ই ঢেলের কোনো বড় কর্মচারী। সে আর চোখে তাকালো। বছর 35 হবে, রোগা, ফর্সা, চশমা পরা। এ ধরনের চেহারার বয়স চট করে অবশ্য আন্দাজ করা যায় না। কফি এলো। আরাম করে খেলো লোকটা পাশে বসে। কম্পার্টমেন্টের অনেকেই এই খাওয়াটা দেখছে, সবার চোখেই বিস্ময়। পাশাপাশি বসেও কথা হচ্ছিল না।
আগ বাড়িয়ে কথা বলবার স্বভাব নেই নিরাপদের। সে বইয়ে দৃষ্টি রেখেছিল। মেয়ারহাটা আবার এলো কাপড়ের নিতে, জিজ্ঞাসা করল, সাব, আপনি কি আলাদা কোনো মেনু ডিনারে নেবেন? লোকটি বলল, না না, যা সবাইকে দিচ্ছ তাই আমাকে দিও। নিরাপদ নিশ্চিন্ত হল। লোকটি রেলেরই অফিসার। তার অবশ্য রেলের অফিসারের সঙ্গে আলাপ রাখবার প্রয়োজন নেই। কালী ভদ্রে কলকাতা থেকে সে বের হয়। ওটা কি আগাথা ক্রিস্টি? চমকে উঠল নিরাপদ। দ্রুত মাথা নাড়ল। হ্যাঁ, আমার খুব প্রিয় লেখক কোনান ডয়েল। আগাথা ক্রিস্টি থেকে আমাদের ফেলুদা। হাতে পেলে পৃথিবী ভুলে চাই আমি। নিরাপদ হাসল, অথবা বলা যেতে পারে হাসবার চেষ্টা করলে। ভদ্রলোক জিজ্ঞাসা করলেন, দিল্লির লোক নিশ্চয় নন? না না, আমি কলকাতায় থাকি, কাজে এসেছিলাম, সরকারি কাজে। প্রায়ই আসেন? না, হঠাৎই আমাকে আসতে হলো। কোন ডিপার্টমেন্ট আপনার? নিরাপদ সেটা জানালো। ভদ্রলোক মাথা নাড়লেন। যাক, খুব দুশ্চিন্তা ছিল। আমার পাশে যদি কোনো উটকো লোক বসতো তাহলে সারাটা পথ মুখ বন্ধ করেই যেতে হতো। আপনার নামটা কিন্তু জানা হলো না। আমি নিরাপদ বসু। আপনি? অম্লান মিত্র। ভদ্রলোক কি করেন, রেলের অফিসার কিনা তা জানা গেল না। জিজ্ঞাসা করতেও সংকোচ হচ্ছিল নিরাপদের। নিজের উপরই এই কারণে তার ক্ষোভ হয়। হৈমন্তীও রেগে যায় এই কারণেই। ডিনার এলো। ভদ্রলোক বেয়ারাকে বললেন, খাবার দেওয়ার আধ ঘন্টা বাদে কফি দিয়ে যেও, একেবারে 2 কাপ। না, লোকটা খারাপ নয়। রাত্রে ঘুমোবার আগেও অনেক কথা হলো, সকালেও। নিরাপদের অফিস এবং বাড়ির ফোন নম্বর নিলেন ভদ্রলোক। নিজের ফোন নম্বর দিলেন না। বললেন, টালিগঞ্জের নম্বর শুনছি পাল্টে যাবে, গিয়ে দেখবো হয়তো এর মধ্যেই পাল্টে গিয়েছে। আপনাকে আমি পরে জানিয়ে দেব। এই লোকটির কথা বাড়িতে ফিরে হৈমন্তীকে বলেনি নিরাপদ। বললেই হৈমন্তী জিজ্ঞাসা করত, একটা লোককে সব জানিয়ে দিলে, অথচ সে কি করে কোথায় থাকে তা জানলেন না? খুব স্বাভাবিক প্রশ্ন, কিন্তু নিরাপদ বোঝাতে পারবে না যে তার মনে হয়েছিল লোকটি নিজের সম্পর্কে বেশি কথা যেন বলতে চায় না। তাই জিজ্ঞাসা করতে তার ভদ্রতায় লেগেছিল। তাছাড়া একজনের সঙ্গে ট্রেনে আলাপ হয়েছে এবং সেখানেই শেষ। তাই নিয়ে স্ত্রীর সঙ্গে ঝামেলা করে কি হবে? হৈমন্তীকে এই কথা বলা মানেই ঝামেলা পাকানো। হৈমন্তীকে খুশি করবার জন্যে ও রোজ সকালে বাজারে যায়, গ্যাস বুক করে দেয়, তাগাদা দেয়, রেশনের দোকানেও যায়, শুধু কেরোসিনের লাইন দেয় না। সেটা হৈমন্তী নিষেধ করেছে। ঘন্টার পর ঘন্টা বস্তির লোকেদের সঙ্গে স্বামীকে দাঁড়িয়ে থাকতে দেখতে চায় না সে। কিন্তু ইলেকট্রিক বা টেলিফোনের বিলটা ওর পকেটে গুঁজে দেয়। ডাবল সিলিন্ডার থাকায় গ্যাস পুরোবার আগেই 2য় সিলিন্ডার পাওয়া যায়, তাই হৈমন্তীর সমস্যা থাকে না। কিন্তু এবার দিল্লি থেকে এসে শুনল যে কোনো মুহূর্তে আগের গ্যাস শেষ হয়ে যাবে। কিন্তু দোকানে বলা সত্ত্বেও 2য় সিলিন্ডার পাওয়া যাচ্ছে না। বলেছে সাপ্লাই নেই। পাড়ার দোকানে গ্যাস সাপ্লাই না থাকলে নিরাপদ কি করতে পারে? হৈমন্তী অবশ্য কাজের মেয়েকে দিয়ে অনেকটা কেরোসিন তুলিয়ে রেখেছে। একদিন অফিস থেকে ফিরে নিরাপদ দেখল লোডশেডিং। মেজাজ খারাপ হয় না আজকাল, এটাই স্বাভাবিক ঘটনা। প্রথম ফোন করত অদিতির তাড়নায়, শুনতো কেবল ফল্ট আজকাল করে না, মোমবাতি জলে গরমে পৌঁছতে হয়। আজ আবার টেলিফোন বাজল। হৈমন্তী কথা বলে জানালো অম্লান মিত্র নামে একজন তাকে ডাকছে। নিরাপদ ফোন ধরল। অম্লানের গলা পাওয়া গেল। কি মশাই, চিনতে পারছেন? আমি অম্লান, রাজধানীতে আলাপ হয়েছিল। নিরাপদ শুকনো হাসল। হ্যাঁ, কেমন আছেন? ফার্স্ট ক্লাস।
আপনাদের পাড়ায় এসেছিলাম, ভাবলাম যোগাযোগ করি। কি করছেন কি? কিছু না। তাহলে একবার আপনাদের ওখানে ঢু মেরে আসি। ঠিক কোথায় যেন বাড়িটা আপনার? নিরাপদ মোটামুটি বুঝিয়ে দিল। টেলিফোন রেখে সে কিন্তু কিন্তু করে হৈমন্তীকে বলল, শুনছো? হ্যাঁ, অম্লান বাবুর সঙ্গে ট্রেনে আলাপ হয়েছিল। খুব বড় অফিসার। কোথাকার? রেলের বোধ হয়। মানে উনি বলেননি? নিরাপদ অস্বস্তিতে পড়ল। মানে সেই রকমই মনে হলো। আশ্চর্য, একটা লোকের সঙ্গে আলাপ হলো, টেলিফোন নম্বর দিলে, অথচ সেই কোথায় কাজ করে জানলেন না। কি করে সরকারি চাকরি করো? তা কি বললেন উনি? হ্যাঁ, বললেন এই পাড়ায় এসেছিলেন, তাই ঘুরে যেতে পারেন। ও মা, এই অন্ধকারে? নিষেধ করলেন না? মানে কেউ যদি আসতে চায় নিজে থেকে কি করে মানা করব? তা মানা করব কি করে? ও, আমি কিন্তু লোডশেডিং এর মধ্যে চাপা খাওয়াতে পারবো না। মিনিট 10 বাদে অম্লান এলো। এসেই বলল, এ কি দাদা, অন্ধকারে বসে আছেন? নিরাপদ বলল, কি আর করব, উপায় তো নেই। উপায় নেই বললেই হয় নাকি? আপনার টেলিফোন কোথায়? নিরাপদ অবাক হলেও টেলিফোন দেখিয়ে দিল। মোমবাতির আলোয় ডায়াল ঘোরালো অম্লান। নিরাপদ শুনল অম্লান বলছে, হ্যালো, চিফ ইঞ্জিনিয়ার আছেন? হ্যাঁ, আমি অম্লান বলছি। আমি এখন 322 সার্কুলার রোডে আছি। এখানকার ফেজটা অন করে দিতে বলুন। হ্যাঁ, ধন্যবাদ। রিসিভার রেখে অম্লান বলল, এই গরমে কোনো ভদ্রলোকে থাকতে পারে? নিরাপদ অবাক। সে একেবারেই হতভম্ব হয়ে গেল যখন মিনিট খানেকের মধ্যেই আলো এসে গেল। চারপাশে উল্লাস শোনা গেল। ভিতরের দরজায় দাঁড়িয়ে হৈমন্তীও সমস্ত ব্যাপারটা শুনল। আলো জ্বলতে সেও অবাক। নিরাপদ না জিজ্ঞাসা করে পারল না। মানে ইলেকট্রিক সাপ্লাইতে আপনার চেনা জানা আছে বুঝি? ওই একটু আদ্র, অম্লান বলল। ঠিক এই সময় অদিতি ছুটে এসে জানালো, একমাত্র তাদের বাড়ি এবং রাস্তার পাশের কয়েকটিতে আলো এসেছে। উল্টো দিকটায় এখনো লোডশেডিং। অম্লান অদিতিকে দেখছিল, হেসে বলল, যাতে তোমাদের এই বাড়িতে আর কখনো লোডশেডিং না হয় সেই ব্যবস্থা করব। আপনি পারবেন? অসম্ভব। দেখি পারি কিনা। রহস্যের হাসি হাসে অম্লান। নিরাপদ স্ত্রী ও কন্যার সঙ্গে অম্লানের আলাপ করিয়ে দিল। অম্লান খুবই ভদ্রভাবে কথা বলল। অদিতি টিভি খুলেছিল। ছবি এখনো কাঁপছে। 2 বছরের টিভি মিস্ত্রি দেখিয়েও ঠিক হচ্ছে না। অম্লান বলল, এ মা, এই টিভি দেখবেন না দাদা, চোখ খারাপ হয়ে যাবে। হৈমন্তী বলল, কিছুতেই ঠিক হচ্ছে না জানেন। গ্যারান্টি পিরিয়ড শেষ হয়ে যাওয়ার পরে কয়েকবার মিস্ত্রি দেখালাম, যখন করে দিয়ে যায় তখন ঠিক থাকে, তারপর আবার যে কে সেই। আর একটা যে কালার টিভি কিনবো তার তো উপায় নেই, যার দাম আজকাল। আহা, কিনবেন কেন বৌদি? 2 বছর তো বেশি দিন নয়। কোম্পানিকে লিখছেন না কেন? ঠিক আছে, টিভি কেনার রসিদটা আছে? অম্লান জিজ্ঞাসা করল। রসিদ পাওয়া গেল। সেটা পকেটে রেখে সে বলল, এটা আমার উপর ছেড়ে দিন, দেখি কি করা যায়। অনেকক্ষণ গল্প করে চা খেয়ে চলে গেল সে। এর মধ্যে হৈমন্তী জানতে পেরেছে বিয়ে থা করবার সুযোগ হয়নি এখনো ওর। টালিগঞ্জে বাড়ি, বাড়িতে মা আছেন, সরকারি চাকরি করে, কিন্তু কোন ডিপার্টমেন্ট তা বের করতে পারেনি হৈমন্তী। অম্লান বলেছে, বৌদি মাফ করবেন, এটা বলতে অসুবিধে আছে। তাজ্জব ব্যাপার, সেদিনের পর থেকে আর লোডশেডিং হচ্ছে না বাড়িতে।
প্রতিবেশীরা এতে অবাক, ঈর্ষান্বিত অনেকেই। হৈমন্তী বলল, সত্যি ভদ্রলোক কিন্তু খুব ইনফ্লুয়েন্সিয়াল। হৈমন্তীর ভাই এসেছিল, ট্রেড ইউনিয়ন করে। বলল, সত্যি দিদি, এই কারণে তোমরা এত সহজে টুপি পরো। হৈমন্তী চটে গেল। আজে বাজে কথা বলিস না তো। ভাই বোঝালো, ধরো আমার সঙ্গে খুব জান পহচান আছে ইলেকট্রিসিটির ইঞ্জিনিয়ারের। এই পাড়ায় এসে জানলাম তোমার বাড়িতে লোডশেডিং হয়েছে। সঙ্গে সঙ্গে ফোনে তাকে অনুরোধটা করলাম। তারপর তোমার বাড়িতে এসে প্রথম লোডশেডিং দেখছি, এমন অভিনয় করে লোকটাকে দ্বিতীয়বার ফোন করলাম। ব্যাস, আলো এসে গেল। আর তুমি ভাবলে, বাপস, লোকটার কি ক্ষমতা। ধরো আমার সঙ্গে খুব জান পহচান আছে ইলেকট্রিসিটির ইঞ্জিনিয়ারের। এই পাড়ায় এসে জানলাম তোমার বাড়িতে লোডশেডিং। সঙ্গে সঙ্গে ফোনে তাকে অনুরোধটা করলাম। তারপর তোমার বাড়িতে এসে যেন প্রথম লোডশেডিং দেখছি, এমন অভিনয় করে লোকটাকে দ্বিতীয়বার ফোন করলাম। ব্যাস, আলো এসে গেল। আর তুমি ভাবলে, বাপস, লোকটার কি ক্ষমতা। হৈমন্তী এতটা বোঝেনি, এবার বুঝে বলল, যাক বাবা, আমাদের তো আর লোডশেডিং হচ্ছে না, সেইটাই উপকার। কিন্তু দিন তিনেক বাদে টিভি কোম্পানি থেকে টেলিফোন এলো। তারা পুরনো টিভি ফিরিয়ে নিয়ে নতুন সেট দিয়ে দিতে চান। আজ বিকেলে তাদের লোক সেটা পৌঁছে দেবে। হৈমন্তী হতভম্ব। গ্যারেন্টি কার্ডে 1 বছর সময়সীমা ছিল, তবু এটা সম্ভব হলো কি করে? সে সঙ্গে সঙ্গে ফোন করলো নিরাপদকে। নিরাপদ ছুটে এলো বাড়িতে। কোম্পানির লোক বিকেলবেলা এসে পুরনো সেট নিয়ে গেল, নতুন সেট বসিয়ে। তারা জানালো ওপরতলার হুকুমে কাজটা করা হচ্ছে। নতুন সেট অনেক বেশি আধুনিক এবং দামের তফাৎ 3000 টাকা। হৈমন্তী বলল, না গো, ক্ষমতা আছে বটে অম্লানের, তবে গায়ে পড়ে এত উপকার করছে, এটা কিন্তু আমার ভালো লাগছে না। নিরাপদ বলল, তুমি বড্ড সন্দেহবাতিক। হয়তো বা, কিন্তু আমার মন সায় দিচ্ছে না। তা হলেও আত্মীয় স্বজনেরাও ব্যাপারটা জানল। অনেকেই অম্লানের সঙ্গে আলাপ করতে চায়, হৈমন্তী ঠেকিয়ে রাখে। দিন 10 বাদে, ছুটির 10 মিনিট আগে নিরাপদ দেখল তার সামনে অম্লান। এদিকে এসেছিলাম দাদা, ভাবলাম দাদাকে নিশ্চয়ই অফিসে পেয়ে যাব। নিরাপদ টিভিটার জন্য তাকে ধন্যবাদ দিল। অম্লান বলল, এ তো কিছুই নয়, আসলে আমরা অনেকেই নিয়ম জানি না। কোনো কোম্পানি চাইবে না বিক্রির 2 বছরের মধ্যেই তাদের জিনিস যে খারাপ হয়ে যায় এটা বাজারে চালু হোক। নিজেদের মান বাঁচাতে ওরা তাই পাল্টে দেয়। নিরাপদ অম্লানের সঙ্গে বের হলো। সামনের গাড়িতে তাকে নিয়ে উঠল অম্লান। গাড়ির উপর লাল আলো, ড্রাইভার নেই, অম্লানই চালান। ডালহৌসি এলাকায় অত স্পিডে গাড়ি চালাতে কাউকে দেখেনি নিরাপদ। মাথার উপর লাল আলো থাকায় মোড় পার হবার সময় সিপাহীরা সেলাম টুকছে। নিরাপদ মাগ শক্তি রহিত। নিরাপদ কোনো মতে অনুরোধ করল হাসতে চালাতে। অম্লান হাসল। হাসতে চালাতে কোনো মজা নেই দাদা, কিন্তু আমার নিঃশ্বাস যে বন্ধ হয়ে আসছে, নিঃশ্বাস বন্ধ হয়ে আসছে, আর্তনাদ করল নিরাপদ। গাড়ির গতি কিছুটা কমালো অম্লান। নিরাপদ জিজ্ঞাসা করল, তোমার গাড়িতে লাল আলো কেন? হে, শুনেছি মন্ত্রী মশাই বা জাত ছাড়া লাল আলো কোনো সাধারণ নাগরিক জ্বালাতে পারে না। অম্লান গম্ভীর হলো। তাহলে আমাকে অসাধারণ নাগরিক বলেই মনে করুন। বাড়িতে পৌঁছে দিল অম্লান। নিরাপদ তাকে নেমন্তন্ন করলো চা খেয়ে যেতে। উপরে এলো ওরা। অদিতি দরজা খুলল। অম্লান তাকে জিজ্ঞাসা করলো, কেমন আছো? লোডশেডিং এর কষ্টটা নেই তো? অদিতি হাসল, না
নেই, থ্যাঙ্কস। সে ভিতরে চলে গেল। নিরাপদ দেখল ওর চলে যাওয়া মুগ্ধ দৃষ্টিতে দেখছে অম্লান। ঠিক সেই সময় হৈমন্তী ভিতর থেকে হাসছিল। অম্লানের বিহবল দৃষ্টি দেখে সেও লজ্জা পেল। জিজ্ঞাসা করল, কি হলো? সম্বিত এলো যেন। অম্লান বলল, কিছু না। কেমন আছেন বৌদি? ভালো। হৈমন্তী স্বামীর দিকে তাকালো। সর্বনাশটা হলো জানো? কি ব্যাপার কি? নিরাপদ জিজ্ঞাসা করল। গ্যাস ফুরিয়ে গেছে, দোকানে গিয়েছিলাম, বলল 10 লাগবে। হৈমন্তী চিন্তিত। আগামী পরশু তো মেয়ের জন্মদিন, সবাইকে আসতে বলেছি, কি যে হবে না। অম্লান জিজ্ঞাসা করল, কেন, আপনাদের ডাবল সিলিন্ডার নেই? নিরাপদ জবাব দিল, ডাবল সিলিন্ডারেই এই দশা। অম্লান মাথা নাড়ল। এটা কোনো প্রবলেমই নয় বৌদি। হৈমন্তী রেগে গেল। প্রবলেম নয় মানে? কেরোসিন পাওয়া যায় বাজারে? যায়, দাম বেশি দিতে হয়, কিন্তু বৌদি চিন্তা করবেন না, আপনি গ্যাসই পাবেন। কাল সকালে আপনাকে টেলিফোনে জানিয়ে দেব। অম্লানের কথা বিশ্বাস করতে ইচ্ছে করল নিরাপদের। যে ইলেকট্রিক এনে দিতে পারে, টিভি সেট পাল্টাতে পারে, সে হয়তো গ্যাসও পারবে। একটু বাদে নিরাপদের শ্যালক অবিনাশ এলো। তার সঙ্গে আলাপ করিয়ে দেওয়া হলো অম্লানের। অবিনাশ ট্রেড ইউনিয়ন করা মানুষ। সরাসরি জিজ্ঞাসা করল, আপনি কি চাকরি করেন মশাই? অম্লান হাসল। আমি যে চাকরি করি সেটা সাধারণকে বলা যাবে না। কেন? নিষেধ আছে। আপনার বাড়ির ঠিকানা? টালিগঞ্জে থাকি, এটুকু জানলেই চলে না? না, চলে না। আপনি কেমন লোক মশাই? হুট করে ট্রেনের আলাপ সম্বল করে ভদ্রলোকের বাড়িতে ঢুকে পড়েছেন, অথচ নিজের পরিচয় কাউকে জানাচ্ছেন না। এটা কোন ভদ্রতা? নিরাপদ শালাকে সামলালো। আহা, নিশ্চয়ই ওর অসুবিধা আছে। অসুবিধে নাকি ধান্দাবাজি? আপনাকে ফাঁসাবে, আপনাকে ফাঁসাবে এই লোকটা। অম্লান হাসল। আপনি কিন্তু আমাকে অপমান করছেন। এখানে এখন আপনি আমাকে যা ইচ্ছে করতে পারেন, গায়ের জোরে আমি পারবো না, কিন্তু এই বাড়ি থেকে বেরিয়ে গিয়ে আপনাকে কোনো কারণ না দেখিও কয়েক মাস জেলের ভাত খাওয়াতে পারি। আচ্ছা বৌদি, আপনি বলুন তো, আমি কি আপনার কোনো ক্ষতি করেছি? না, তা নয়। আমতা আমতা করলো হৈমন্তী। আপনার খুব ক্ষমতা না অম্লান বাবু? অবিনাশ তেজি গলায় বলল, খুব না, সামান্য। আমি একটা ফ্ল্যাট বুক করেছিলাম গড়িয়ায়, 90% টাকা জমা দেওয়া হয়ে গিয়েছে, কিন্তু প্রমোটার এখন এক্সট্রা 1 লাখ চাইছে। এটা সমস্ত রীতিনীতি ভদ্রতার বাইরে। প্রমোটার এখন বেশি দাম পাচ্ছেন বাইরে থেকে। বলেছেন হয় আমাকে এক্সট্রা টাকাটা দিয়ে দিতে হবে, নয়তো উনি আমার জমা দেওয়া টাকা ফেরত দিয়ে দেবেন। কেস করে কোনো লাভ হবে না, কারণ সবাই জানে প্রমোটার ফ্ল্যাট একেবারে সাদা টাকায় বিক্রি করে না। কিছু উপায় হতে পারে অম্লান বাবু? অম্লান নিরাপদের দিকে তাকালো। কি দাদা, আপনি কি চান কিছু হোক? নিরাপদ নিজের মাথায় হাত বুলোলো। হওয়া তো খুব শক্ত। এক পাড়ার ছেলেরা যদি লোকটাকে চাপ দেয় তাহলে হয়তো। অবিনাশ মাথা নাড়ল। সেটা আর সম্ভব নয় জামাইবাবু, লোকটা ওদের হাত করে ফেলেছে। অম্লান এবার হৈমন্তীকে জিজ্ঞাসা করল, কি বৌদি, আপনি কি চান? হৈমন্তী একটু গদগদ গলায় বলল, দেখুন না, চেষ্টা করে। অম্লান অবিনাশের কাছে ঠিকানা, প্রমোটারের নামধাম চাইল, তারপর বলল, আগামীকাল কিছু করা যাবে, বলে চলে গেল। অদিতি ব্যালকনিতে দাঁড়িয়েছিল। দেখল লাল আলো লাগানো গাড়িতে উঠবার আগে অম্লান উপর দিকে তাকিয়ে হাত নাড়ল। পরদিন দুপুরে
অফিসে অবিনাশের ফোন পেল নিরাপদ। সেই খুব উত্তেজিত হয়ে পড়ল। তাকে থানা থেকে ডেকে পাঠিয়েছে আজ বিকেল 5টায় ফ্ল্যাট নিয়ে কথা বলবার জন্যে। প্রমোটার বোধহয় থানাকেও ম্যানেজ করেছে। জামাইবাবু যদি সঙ্গে আসেন তাহলে সে সাহস পায়। নিরাপদ স্ত্রীর ভাইয়ের দুর্দিনে সঙ্গী হল। নারুকার সামনে বসেছিলেন প্রমোটার এবং এক ভদ্রলোক। অবিনাশ নিজের পরিচয় দেওয়া মাত্র নারুকা তাকে বসতে বললেন। প্রাথমিক আলোচনার পর প্রমোটার যখন জিনিসপত্রের বাজার দর বেড়ে যাওয়ার গল্প শোনাচ্ছেন, তখন নারুকা স্পষ্ট বলে দিলেন, মাসখানেকের মধ্যে যদি অবিনাশবাবুর হাতে ফ্ল্যাটের চাবি না তুলে দেন তাহলে কিন্তু ভীষণ বিপদে পড়বেন। আপনাকে কেউ আর বাঁচাতে পারবে না। প্রমোটার ভদ্রলোক প্রতিবাদ করতে চাইলেন, কিন্তু দারোগা কোনো কথা শুনতে চাইলেন না। এবার প্রমোটার প্রস্তাব দিলেন একটু আলাদা করে তার সঙ্গে বসে কথা শুনতে। দারোগা সেটাকেও নাকচ করে দিলেন। এবারে প্রমোটারের সঙ্গী ভদ্রলোক কথা বললেন বেশ গম্ভীর গলায়। দারোগা শুনলেন, এসে বললেন, অজিত বাবু, পলিটিক্যাল প্রেসার দিয়ে কোনো লাভ হবে না। অর্ডারটা এসেছে একেবারে উপরতলা থেকে, এখানে আপনারাও পৌঁছতে পারবেন না। এরপরে প্রমোটার দারোগাকে লিখিতভাবে জানালো যে তিনি 1 মাসের মধ্যে ফ্ল্যাটের চাবি অবিনাশকে দিয়ে দেবেন। নিরাপদ তো বটে, অবিনাশেরও মাথা খারাপ হয়ে গেল। এ সবই যে অম্লানের জন্য হয়েছে বুঝতে অসুবিধে হলো না। লোডশেডিং দূর করা বা টিভি সেট পাল্টানো খুব দারুণ ব্যাপার নয়, কিন্তু তাই বলে ফ্ল্যাট পাইয়ে দেওয়া। নিরাপদ বাড়িতে ফিরে শুনল হৈমন্তী বেরিয়ে গেছে। অদিতি বলল, দুপুরে অম্লান কাকু ফোন করেছিল। ভবানীপুরে এক গ্যাস ডিলারের কাছে গিয়ে নিরাপদের নাম বললেই নাকি সিলিন্ডার পাওয়া যাবে। নিরাপদ হতভম্ব। সেই দোকানে তাদের নাম লিস্টে নেই, বললেই দেওয়া যায় নাকি? কিন্তু হৈমন্তী ফিরে এলো একটি কুলি গোছে লোকের সঙ্গে, যার হাতে সিলিন্ডার। পুরনোটা নিয়ে নতুনটা দিয়ে সে চলে যাওয়া মাত্রই হৈমন্তী যেন সাত মুখে কথা বলে উঠল, তুমি জানো অম্লান কে? কে অম্লান বাবু? কে? ফ্যাস ফ্যাসে গলায় জিজ্ঞাসা করল নিরাপদ। ডেপুটি গভর্নর অফ ওয়েস্ট বেঙ্গল। ভাবতে পারো? যা। হ্যাঁ গো হ্যাঁ, আমি সেই ডিলারের কাছে গিয়েছিলাম। তোমার নাম শুনে উনি একটি চিরকুট বের করলেন। ওদের উপরতলার এক সাহেব লিখেছেন যে পশ্চিমবঙ্গের ডেপুটি গভর্নরের ইচ্ছা অনুযায়ী তোমাকে যেন একটা গ্যাসের সিলিন্ডার এখনই দিয়ে দেওয়া হয়। হৈমন্তী বসে পড়ল। ডেপুটি গভর্নর? ডেপুটি গভর্নর এরকম পোস্ট তো পশ্চিমবাংলায় আছে শুনিনি। আমি নিজের চোখেই দেখে এলাম যে। নিরাপদ বিড়বিড় করল, একবার অজয় বাবুর আমলে ডেপুটি চিফ মিনিস্টার পোস্ট তৈরি হয়েছিল। ডেপুটি প্রাইম মিনিস্টার পোস্টও মাঝে মাঝে তৈরি হয়, কিন্তু ডেপুটি গভর্নর। সে উঠে টেলিফোন গাইড দেখে রাজভবনে ফোন করল। রাজভবন জানালো অম্লান মিত্র নামে কাউকে তারা চেনে না। নিরাপদ পরিচিত জনদের ফোন করল, সবাই হাসাহাসি করল। ডেপুটি গভর্নর নামে কোনো পোস্ট আছে শুনে, অথচ হৈমন্তী জোর দিয়ে বলছে সে ওই শব্দ দুটো কাগজে দেখেছে। পরদিন সন্ধ্যাবেলায় জনাদশেক আত্মীয় স্বজন এলো এই বাড়িতে অদিতির জন্মদিন উপলক্ষে। হইচই হচ্ছে। অবিনাশের ছোট ভাই বিকাশ তাকে বিরাটিতে চাকাচা নিয়ে রাত করতে চাইল না। সে যখন 8টা নাগাদ বের হচ্ছে, অম্লান এলো লাল আলো জ্বালানো গাড়ি নিয়ে। এসে বলল, কি দাদা, অদিতির জন্মদিনে আমাকেই বাদ দিলেন? তবুও অযাচিতের মতো এসে পড়লাম। অবিনাশ তাকে দেখে খুব খুশি, হৈমন্তীও। সে বলল, আসলে আপনার ঠিকানা জানা ছিল না, সেই জন্য নেমন্তন্ন করতে পারিনি। খুব খুশি হয়েছি এসেছেন বলে। তার সঙ্গে বিকাশেরও আলাপ করিয়ে দেওয়া হলো। বিকাশ চলে যাচ্ছে শুনে ব্যাস হলো অম্লান। সে কি, এখন তো সবে সন্ধে, এখনই চলে যাচ্ছেন কেন? বিকাশ বলল, আর কি,
ফ্ল্যাটে তালা চাবি দিয়ে এসেছি। খুব চুরি হচ্ছে এখনো পাড়ায়, তাই বেশি রাত করতে চাই না। আরে আরে, এটা কোনো প্রবলেমই না। ঠিকানাটা বলুন। ঠিকানা শুনে টেলিফোনে রিসিভার তুলে নিচু গলায় কিছু বলে অম্লান এবারে হাসল। নিন, আড্ডা মানুন, 10টা নাগাদ উঠব। কিন্তু বিকাশ আপত্তি করতে যাচ্ছিল। অবিনাশ বলল, আর কিন্তু করিস না। অম্লানবাবু যখন বলেছেন তখন মন ঠিক করে আড্ডা মার, কোনো ভয় নেই। হঠাৎ অম্লান নিরাপদকে জিজ্ঞাসা করল, দাদা, আপনার জমি কেনা আছে? জমি? না, ওসব আর হয়ে উঠল না। হৈমন্তী বলে উঠল, একদম বিষয় মানুষ নয়, এই ভাড়ার ফ্ল্যাটেই সারা জীবন পৌঁছতে হবে। অম্লান হাসল, তা কেন বৌদি? আপনি সল্টলেকে 5 কাঠা জমি কিনে নিন, স্টেডিয়ামের ঠিক পিছনে, খুব ভালো জায়গা। নেবেন? নিরাপদ কিছু বলবার আগেই অবিনাশ চেঁচিয়ে উঠল, সল্টলেকে? ওরে বাস, ওখানে তো এখন 3 লাখ করে কাঠা। নিরাপদ বলল, আমাকে বিক্রি করলেও পাওয়া যাবে না। অম্লান হাসল, 3 লাখ তো ব্ল্যাক, 12,000 করে কাঠা পাবেন। নিয়ে নিন দাদা, 60,000 টাকা দিয়ে জমিটা কিনে ফেলুন, ওটাই আইনসম্মত দাম। পরে বাড়ি করতে ইচ্ছে না করে বিক্রি করে দেবেন। অবিনাশ উল্লসিত, আরে নিয়ে নিন জামাইবাবু, বাড়ি না করলে 14,40,000 এখনই প্রফিট। এত লাভ ভাবা যায়? ভাবা যায় না, জমি এখন সোনা। অম্লান বলল, ভেবে দেখুন, যদি চান তাহলে একবার চেষ্টা করতে পারি। নিরাপদ বলল, আচ্ছা, ভেবে দেখি। হঠাৎ অম্লানের কি যেন মনে পড়ল। এমন ভঙ্গিতে সে উঠে অদিতির সামনে এগিয়ে গেল। পকেট থেকে ছোট্ট একটা প্যাকেট বের করে ওর হাতে দিয়ে বলল, হ্যাপি বার্থডে টু ইউ অদিতি। অদিতি বলল, থ্যাংক ইউ। বিকাশটা চলে গেল 9টা নাগাদ। দেখে বোঝা যাচ্ছিল স্বস্তিতে নেই। নিরাপদই যেতে বলল তাকে। খাওয়া দাওয়া হইচই করতে করতে এদের 10টা বেজে গেল। এক ফাঁকে অম্লান নিরাপদকে বলল, দাদা, আপনারা সবাই ভাবছেন আমি কে, অথচ আমি সেটা জানাতে পারছি না। খুব খারাপ লাগে, কিন্তু এবারে আমার সঙ্গে আপনাদের দেখা হবে না আর ঘন ঘন। ও মা, সে কি, কেন? নিরাপদ অবাক। আমাকে মাদ্রাজে বদলি করা হয়েছে, এখনো কিছু দেরি আছে যাওয়ার। মনটা খারাপ হয়ে গেল নিরাপদের। লোকটার পরিচয় অস্পষ্ট হওয়া সত্ত্বেও ওর ব্যবহারগুলো তার খুব ভালো লাগে। তাছাড়া অযাচিত উপকারগুলোর কথা ধরলে তো। সে বলল, আপনার কাছ থেকে আমরা শুধু উপকারই নিয়ে গেলাম, বদলে কিছুই করলাম না। ছি ছি দাদা, আপনি কথা বলছেন কেন? আমি যা যা করেছি ভালোবেসে করেছি। সবাইকে কি খুশি করা যায়? আমার মাকেই খুশি করতে পারলাম না কেন? মা চান আমি বিয়ে করি, সংসারী হই। এতে অসুবিধে কোথায়? মেয়ে কোথায়? তেমন মেয়ে না পেলে বিয়ে করে লাভ কি? কিরকম মেয়ে আপনার পছন্দ? সরল গলায় জানতে চাইল নিরাপদ। ঠিক এই সময় হৈমন্তী পাশে এসে দাঁড়ালো। তার কানেও গেছে শেষ প্রশ্নটা। অম্লান হাসল, বৌদি যদি রাগ না করেন তাহলে বলতে পারি। হৈমন্তী হাসল, মা, রাগ করবো কেন, বলুন না। তাহলে বলি, ঠিক আপনার মতো মেয়ে পেলে বিয়ে করতে পারি। হৈমন্তী লজ্জা পেয়ে মুখ নিচু করল। নিরাপদ হেসে উঠল, তাই? আর তখনই টেলিফোন বাজল। নিরাপদ এগিয়ে গেল সেটা ধরতে। হৈমন্তী বলল, আপনি কিন্তু খুব ফাজিল। সত্যি কথা বলেছি কিন্তু বৌদি।
মারে, আমার মতো মেয়ের কি অভাব বাংলাদেশে? খুঁজে দিন, আপনাকেই দায়িত্ব দিলাম। এই সময় অদিতি এসে দাঁড়ালো পাশে। মা দেখো। হৈমন্তী দেখল একটি দামি হাত ঘড়ি। সে বলল, এ কি, এত দামি জিনিস কেন আনলেন? অপরাধ হয়ে গেছে? হৈমন্তী জবাব দিতে পারল না। হঠাৎ তার মনে সন্দেহটা এলো, অম্লান কি অদিতির জন্য এসব করেছে? তার মতোই তো দেখতে অদিতিকে। প্রথম দিন যেভাবে তাকিয়েছিল মেয়ের দিকে, তারপরে গাড়িতে উঠবার সময় হাত নাড়া, দামি ঘড়ি উপযাজক হয়ে এসে উপহার দেওয়া, এসব কি তারই ইঙ্গিত? না না, অসম্ভব। এই দুজনের বয়সের পার্থক্য অন্তত 18 বছরের। হৈমন্তী ভাবল, বয়সী লোকের হাতে মেয়েকে তুলে দিতে পারে না হৈমন্তী। আর অদিতি কিছুতেই রাজি হবে না, জানতো। ওর বন্ধুর দাদারাই পাত্তা পাচ্ছে না। নিরাপদ ফিরে এলো টেলিফোন রেখে। অনেক অনেক ধন্যবাদ। কেন? হাসলো অম্লান। বিকাশ ফোন করেছিল। ও ট্যাক্সি থেকে নেমে দেখে একটা পুলিশ ভ্যান দাঁড়িয়ে আছে ওদের ফ্ল্যাটের সামনে। ওর পরিচয় পেয়ে তারা জানায় যে অর্ডার পেয়ে এসেছিল ফ্ল্যাট পাহারা দিতে। কোনো বিপদ হয়নি। বিকাশ এসে যাওয়ায় ওরা চলে গেছে। বিকাশ আপনাকে ধন্যবাদ দিতে বলেছে। অবিনাশ ছিল। সে বলল, অম্লান বাবু? অম্লান বাবু, আপনি কে মশাই? আরব্য রজনীর আলাদিনের প্রদীপের দ্বৈতের গল্প শুনেছি। এ যে তার মতোই ব্যাপার। অম্লান হাসল। প্রদীপের দ্বৈত কিনা জানি না, তবে এসব করলে দেখছি একসময় যাদের জন্য করেছি তাদের কাছেই ভীতিকর দ্বৈত হয়ে যায়। তারপর ঘুরে জিজ্ঞাসা করল, কি বৌদি, আমার কথা কিছু ভাবলেন? হৈমন্তী বাঁকা গলায় জিজ্ঞাসা করল, আপনি এত পারেন আর এটুকু পারেন না? অম্লান হাসল। এখানেই আমার সঙ্গে প্রদীপের দ্বৈতের মিল আছে। পার্থিব জিনিস আমরা এনে দিতেই পারি, কিন্তু দয়া মায়া ভালোবাসা পারি না। আপনি তা পারেন। না না, অসম্ভব। আপনার কথা আমি যেটুকু বুঝেছি তাতে কিছুতেই মত দিতে পারছি না। জানতাম। অম্লান মাথা নাড়ল। তারপর নিরাপদকে বলল, আচ্ছা চলি দাদা, চলি। রাতে পাশাপাশি শুয়ে হৈমন্তী তার সন্দেহের কথাটা নিরাপদকে জানালো। নিরাপদ চমকে উঠল। না না, অসম্ভব। অদিতি ওর হাঁটুর বয়সী। হৈমন্তী বলল, লোকটা ওই মতলবেই এসেছিল। নিরাপদ অবশ্য একমত হলো না। ট্রেনে অদিতির কথাও জানতো না। 2 দিন পরে লোডশেডিং হলে, গ্যাস ফুরিয়ে গেলে, জমি কেনবার কথা মনে হলে হৈমন্তী নিরাপদের খুব কষ্ট হতো। তাদের মনে হতো অদিতিকে একবার জিজ্ঞাসা করা উচিত ছিল। এখন অবশ্য সেটা করে কোনো লাভ নেই। অম্লান সম্ভবত মাদ্রাজে চলে গিয়েছে। হয়তো সেখানে কোনো দাদা বৌদি পেয়ে গিয়েছে, তাদের উপকার করছে। হৈমন্তী সেটা ভেবে ঈর্ষান্বিত হয়। শেষ হলো আজকের গল্প, সমরেশ মজুমদারের লেখা গল্প ম্লান অম্লান। কেমন লাগলো আজকের গল্পটি? কেমন লাগলো আমার পাঠ এবং পরিবেশনা? তা অবশ্যই কমেন্ট বক্সে আমাকে লিখে জানান। আমার কবিতা পাঠ চ্যানেলে যারা নিয়মিত আমার পুরো গল্প পাঠ শুনছেন এবং নিয়মিত কমেন্ট করে আমাকে উৎসাহিত করছেন, তাদের জানাই আমার আন্তরিক ধন্যবাদ। যদি আমার গল্প নির্বাচন এবং পাঠ আপনাদের ভালো লাগে, অবশ্যই একটি লাইক করবেন এবং গল্পগুলিকে আপনাদের প্রিয়জনের মধ্যে শেয়ার করবার অনুরোধ রইল। আর যারা নতুন আসছেন, যারা এখনো আমার কবিতা পাঠ চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তাদের অনুরোধ সাবস্ক্রাইব করে সাথে থাকার।
আর সবাইকেই বলছি, নোটিফিকেশন কিন্তু অবশ্যই অন রাখবেন। আমি চেষ্টা করি এই চ্যানেলে প্রতিদিনই একটি করে নতুন গল্প আপনাদের পড়ে শোনাতে। প্রত্যেকটি গল্পে আপনাদের সাথে চাই আপনাদের মূল্যবান মতামত। সবাই ভালো থাকুন আর থাকুন পরের গল্পের অপেক্ষায়।